আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি মুম্বাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। জাতীয় মহিলা কমিশন NCW শক্তি স্কলার্স নামে একটি যুব গবেষণা ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে। আরাবল্লী অঞ্চলের 90%-রও বেশি এলাকা সুরক্ষিত থাকায় বাস্তুতন্ত্রের ওপর এখনই কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আসছি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন আজ এই চুক্তির কথা ঘোষণা করেছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ফোনে কথা বলেছেন শ্রী মোদী। দুই দেশের তরফে এই বাণিজ্য চুক্তিকে উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিক লাভজনক বলে ব্যাখ্যা করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তখন থেকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। মাত্র 9 মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয় দুই দেশের নেতৃত্ব পরস্পরের প্রশংসা করেছেন। এই চুক্তির ফলে ভারত নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। বাড়বে ব্যবসার পরিসর, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা। দুই দেশের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী, বিনিয়োগকারী ও তরুণ প্রজন্ম এই চুক্তির ফলে উপকৃত হবেন। ভারত নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আগামী 5 বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে ভারত নিউজিল্যান্ড সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছেছে। ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন দুই দেশের মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলেছেন। এই চুক্তি নিউজিল্যান্ডের কৃষক ব্যবসায়ীদের জন্য নয়া দিগন্ত খুলে দেবে বলেও তিনি জানিয়েছেন। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আর্থিক গতিবিধি আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল। আজ নতুন দিল্লিতে তিনি বলেন, দেশের সব প্রান্তের কৃষক, শিল্পোদ্যোগী, মহিলা পড়ুয়াদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এই চুক্তি। এর ফলে দেশের পর্যটন শিল্প, ব্যবসা, উন্নয়ন, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে পরিষেবা শিল্প উপকৃত হবে বলেও তিনি জানান। তাঁর দাবি, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ভারতের ক্ষমতা বৃদ্ধির প্রতিফলন এই চুক্তি। This FTA provides opportunities for all sections of our export community, opens up new doors for new exporters with new products wishing to diversify their export basket, and at the same time helps every region of the country, north, south, east, west, northeast, in different areas. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনুস সরকার কট্টরপন্থীদের মদত দিয়ে ভারত বিরোধিতার জিগির তুলছে ও গণতান্ত্রিক কাঠামো নষ্ট করছে বলেও তিনি অভিযোগ করেছেন। পরিকল্পনা করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও হাসিনা অভিযোগ করেছেন। ভারতকে বাংলাদেশের বহু পুরনো বন্ধু বলেও উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কোনো রাজার রাজ্যাভিষেকের সঙ্গে তুলনা করেছেন শেখ হাসিনা। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন রাজ্যাভিষেকের মতো। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন। দেশে নিষিদ্ধ ঘোষিত হওয়ায় এই নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার আওয়ামী লীগ। সেই প্রসঙ্গ তুলে হাসিনা বলেছেন, মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশে জনগণের একটিও ভোট পায়নি, অথচ জনমতের ভিত্তিতে 9 বার জিতে আসা আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করছে। হাসিনা দাবি করেছেন, পছন্দের দলকে ভোট দেওয়ার সুযোগ না পেলে বাংলাদেশের মানুষ ভোট বয়কট করেন। অতীতে এই নজির রয়েছে। বর্তমান সময়ে দেশকে ঐক্যবদ্ধ করতে যখন একটি বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার প্রয়োজন, তখন এই ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় বলেও তিনি জানিয়েছেন। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়েছেন এমন কোনো নির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। এক সাংবাদিক সম্মেলনে পুলিশের অতিরিক্ত পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে ফয়সালকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক দলের জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। দিল্লি মুম্বাইগামী বিমান উড়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। মন্ত্রকের তরফ থেকে অসামরিক বিমান পরিবহন দপ্তরের মহানির্দেশককে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছে। ওই বিমানের যাত্রীদের সকল সহায়তা প্রদান এবং পরবর্তী ফ্লাইটগুলিতে তাদের আসনের ব্যবস্থা করার জন্য মন্ত্রকের তরফে বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, জরুরি অবতরণের পর বিমানের সকল কর্মী ও যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কয়েক মিনিটের মধ্যে টেকনিক্যাল সমস্যার কারণে আজ সকালে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট AI-887 জরুরি অবতরণ করে। বিমানের ইঞ্জিনে গুরুতর ত্রুটি সামনে আসতে ইমার্জেন্সি প্রসিডিওর অনুসরণ করে পাইলট তড়িঘড়ি বিমান ঘুরিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন। ঘন কুয়াশার কারণে আজ দিল্লি ও জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চলে বিমান এবং ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকার কারণে প্রায় 10টি বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি ভারতীয় রেলের দিল্লি ডিভিশন জানিয়েছে যে আজ দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন চলাচলও কুয়াশার কারণে ব্যাহত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাতীয় মহিলা কমিশন NCW শক্তি স্কলার্স নামে একটি যুব গবেষণা ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে। দেশ জুড়ে নারীদের প্রভাবিত করে এমন বিষয়গুলিতে দিল্লি ভিত্তিক গবেষণা করার জন্য 21 থেকে 30 বছর বয়সী শিক্ষার্থী এবং গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী যে কোনো ব্যক্তি ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। জাতীয় মহিলা কমিশন জানিয়েছে নির্বাচিত প্রার্থীদের 6 মাসের গবেষণার জন্য 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। শিক্ষার্থীরা এ মাসের 31 তারিখ পর্যন্ত তাদের আবেদন জমা করতে পারবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হওয়া পরমাণু শক্তি সংক্রান্ত শান্তি বিলের সম্মতি দিয়েছেন। ভারতের শক্তি যোগানকে সুনিশ্চিত করতে এই শান্তি বিল একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে সামনে এসেছে। এই বিলের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে আধুনিক, সুসংগঠিত ও ভবিষ্যৎমুখী করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পারমাণবিক উন্নয়নের বিভিন্ন দিককে এক সমন্বিত কাঠামোর মধ্যে এনে এই আইন ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে আরও স্থিতিশীল ও সুস্থায়ী করে তুলবে। আরাবল্লী পাহাড়ের পরিবেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে সরকার জানিয়েছে। আরাবল্লী অঞ্চলের পরিবেশের ওপর এক্ষুনি কোনো বিপদের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে অরণ্যের বিস্তৃতি, পরিবেশ সংবেদনশীল অঞ্চল ঘোষণা ও খনন কাজের ওপর কঠোর নজরদারির মাধ্যমে পাহাড়গুলিকে সুরক্ষিত রাখা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আরাবল্লী পাহাড়ের 100 মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশেপাশের ঢাল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে 500 মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা পাহাড়গুলিকে আরাবল্লী রেঞ্জ হিসেবে গণ্য করা হয়। মধ্যবর্তী উপত্যকা, ঢাল ও ছোট টিলাগুলিও সুরক্ষিত। উচ্চতা বা ঢাল ব্যতিরেকে এই 500 মিটার অঞ্চলের মধ্যবর্তী সব অঞ্চলকে খনন লিজ প্রদানের বাইরে রাখা হয়েছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষের অবসান ঘটাতে আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ কূটনীতিকরা। গত 8ই ডিসেম্বর ফের সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। সেই সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে এই বৈঠকের আয়োজন করা হয়। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এটি প্রথম বৈঠক। বৈঠকে মালয়েশিয়ার বিদেশমন্ত্রী উভয় পক্ষ এবং অন্যান্য আসিয়ান সদস্যদের বিষয়টিতে সর্বাধিক জরুরি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, দুদেশের সীমান্ত সংঘর্ষে ইতিমধ্যে 41 জন নিহত এবং প্রায় 10 লক্ষ জনগণ দেশ ছাড়া হয়েছে।